নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। আর আগামী 2 মাসের মধ্যে বাংলায় যে বিধানসভার সাধারণ নির্বাচন হতে চলেছে, সেই দিকে তাকিয়ে আমাদের সমীক্ষক দল যে সমীক্ষা তুলে আনছে রাজ্যের 23টি জেলার 294টি আসন নিয়ে, তা আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আপনাদের সেখান থেকে দেখাবো পশ্চিম মেদিনীপুরের সমীক্ষা, যে জেলায় মোট 15টি আসন আছে। এই সমীক্ষা দেখানোর আগে যথারীতি বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে আমাদের জানিয়ে রাখতে চাই যে এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছেন তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। এই সমীক্ষার জন্য ডেটা আমরা জানুয়ারি মাসের 16 থেকে 31 তারিখের মধ্যে কালেক্ট করেছি এবং রাজ্যের প্রায় 45,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। আজকে কথা বলব পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে, যে জেলা কার্যত লাল দুর্গ নামে পরিচিত ছিল, কিন্তু 2011 সালে রাজ্যের পরিবর্তনের পর থেকে তার ধীরে ধীরে তৃণমূলের দুর্গে পরিণত হয়। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে দেখা যায় সেই দুর্গের দেওয়াল ভাঙছে এবং ভাঙছে গেরুয়া শিবির। সেখানে কিন্তু পদ্ম শিবিরের যথারীতি খুব বড় রকমের উপস্থিতি দেখা গেল। এখন তার সঙ্গে যোগ হয়েছে শুভেন্দু অধিকারী, যার নাকি এই জেলাতেও যথেষ্ট প্রভাব রয়েছে, আর তাই ক্রমশ জমজমাট হতে চলেছে এই জেলার রাজনীতি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জেলার 15টি আসনের চিত্র কী আছে দেখে নেব এক এক করে। প্রথমেই আমরা কথা বলবো দাঁতন আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে বিক্রমচন্দ্র প্রধান, তিনি সিপিআইয়ের হেভিওয়েট প্রার্থী শিশির পাত্রকে হারিয়ে জয়ী হন। দাঁতন কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.46%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 7.47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 37.10%, অন্যান্যরা 1% এবং নোটায় গিয়েছিল 0.97%। 2019-এর লোকসভা নির্বাচন, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেল 45.11%, বিজেপির ঝুলিতে গেল 48.63%, বামেরা এখান থেকে পেল 3.10%, কংগ্রেসের ঝুলিতে গেল 0.48%, অন্যান্যরা 1.81% এবং নোটায় গেল 0.87%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 42%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 46%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 6%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। খুব সামান্য একটা ভোটের লস দেখা যাচ্ছে এখানে বিজেপির ক্ষেত্রে, কিন্তু এইসব সমীক্ষার ক্ষেত্রে জেনারেলি ±3% এরার হয়, সুতরাং সেই এরার থেকেও এটা আসতে পারে, কিন্তু সামান্য একটা ভোট লস দেখাচ্ছে এখানে। অন্যদিকে তৃণমূলের ভোট ব্যাংকে কিন্তু একটা বৃদ্ধি দেখাচ্ছে এবং তার মূল কারণ হচ্ছে কিন্তু বাম ভোটে, বাম কংগ্রেস জোটের ভোটের, কংগ্রেসের ভোট এখানে প্রায় নেই, যেটা বামেদের ভোট আছে সেখান থেকে একটা সুইচিং দেখাচ্ছে কিন্তু তৃণমূলের প্রতি, এবং সেই কারণেই এই আসন থেকে ফুটতে পারে ঘাসফুল শিবির বলে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে। দাঁতন আসনের পর আমরা কথা বলবো কেশিয়ারি আসন নিয়ে, যেখান থেকে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পরেশ মুর্মু, তিনি সিপিআইএম প্রার্থী বীরাম মান্ডিকে হারিয়ে জয়ী হয়েছিলেন। কেশিয়ারি আসনে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.99%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 9.29%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 33.02%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.13% এবং নোটায় গিয়েছিল 1.57%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখান থেকে তৃণমূল কংগ্রেস পেল 43.51%, বিজেপি ঝুলিতে গেল 48.82%, বামেরা এখান থেকে পেল 3.68%, কংগ্রেসের ঝুলিতে গেল 0.65%, অন্যান্যরা 2.21% এবং নোটায় গেল 1.13%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষায় ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 39%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 7%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 5%, অন্যান্য 3% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ নভেম্বর মাস থেকে এই জানুয়ারি মাসে এসে কিন্তু এখানকার চিত্র এমন কিছু পরিবর্তিত হয়নি, মোটামুটি সবাই নিজের ভোট ব্যাঙ্ক গিয়ে অটুট রেখেছে এবং তাই এই আসন থেকে জেতার ব্যাপারে অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর কথা বলবো একটি হেভিওয়েট আসন খড়গপুর সদর নিয়ে, যে খড়গপুর সদর আসন থেকে 2016 নির্বাচনে রাজ্য রাজনীতিকে চমকে দিয়ে জয়ী হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং তিনি কংগ্রেসের লিজেন্ডারি প্রার্থী, খড়গপুর যাকে চাচা নামেই চিনে এসেছে, সেই জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে দেন তাঁর জীবনের শেষ নির্বাচনে। এরপর এখান থেকে দিলীপ বাবু যথারীতি পদত্যাগ করেন, কেননা তিনি মেদিনীপুর আসন থেকে লোকসভায় নির্বাচিত হন, সাংসদ হন এবং তার ফলে এখানে উপনির্বাচন হয়।
যে লোকসভা নির্বাচন দিলীপবাবুকে এখানে ঢেলে ভোট দিয়েছিল, প্রায় 45,000 ভোটের লিড ছিল, সেখানে হয়ে যায় উলটপুরাণ। সেই আসন কিন্তু ছিনিয়ে নেয় ঘাসফুল শিবির, এবং তার পিছনে নাকি শুভেন্দু অধিকারীর অন্যতম কারিগরি ছিল বলে জানা যায়, এবং শুভেন্দুবাবু প্রকাশ্যেই তা স্বীকার করেন। যাই হোক, সেখান থেকে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাকে হারিয়ে এখান থেকে জয়ী হন প্রদীপ সরকার, এবং তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। যাই হোক, 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 21.80%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 39.29%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 35.26%, অন্যান্যরা 2.13%, এবং নোটায় গিয়েছিল 1.53%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 29.58%, বিজেপির ঝুলিতে গেল 57.23%, বামেরা এখান থেকে পেল 5%, কংগ্রেস পেল 5.07%, অন্যান্যরা 1.79%, এবং নোটাই গেল 1.33%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 43%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস জোট 13%, অন্যান্য 2%, এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 2%, এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ যে কথা বলছিলাম, এই আসনে জেতানোর মূল কারিগর ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু শিবির বদল করে তৃণমূল থেকে বিজেপিতে চলে এসেছেন, এবং তার ফলে এই আসনে জয়ের ব্যাপারে অনেকটাই অ্যাডভান্টেজ জায়গায় চলে গেল গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো নারায়ণগড় আসন নিয়ে, যে নারায়ণগড় আসন থেকে বিধায়ক হয়ে থাকেন সূর্যকান্ত মিশ্র, সিপিএম এর রাজ্য সম্পাদক। তিনি কিন্তু 2016 নির্বাচনে এখানে তৃণমূল প্রার্থী প্রদ্যুৎ কুমার ঘোষের কাছে হেরে যান তিনি। 2016 নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 49.39%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 5.10%, বামেরা এখান থেকে পেয়েছিল 42.63%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.98%, এবং নোটাতে গিয়েছিল 0.89%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 42.74%, বিজেপি পেল 46.97%, বামেরা এখান থেকে পেল 5.58%, কংগ্রেসের ঝুলিতে গেল 0.93%, অন্যান্য 2.89%, এবং নোটাই গেল 0.89%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 36%, বিজেপি 40%, বামফ্রন্ট কংগ্রেস জোট 21%, অন্যান্যরা 2%, এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 38%, বামফ্রন্ট কংগ্রেস জোট 18%, অন্যান্য 2%, এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে কিন্তু বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং এখানে ফুটতে পারে ঘাসফুল বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এর মূল কারণ হচ্ছে কিন্তু বামেদের ভোট ব্যাংকে একটা ধস লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই ভোটটি শিফট হচ্ছে তৃণমূলের দিকে। অন্যদিকে আমরা আরেকটি প্রশ্ন আমাদের বারে বারেই করছেন, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী কতটা কাজে দিচ্ছে, তা কিন্তু এই সব অঞ্চলে, জঙ্গলমহলের এই সব অঞ্চলে কিন্তু কাজে দিচ্ছে সরকারের পক্ষে, শাসক দলের হয়ে তার কথা বলছে, এবং সেই কারণেই এই ভোট সুইচিং হচ্ছে, মানুষ প্রভাবিত হচ্ছেন বেশ কিছুটা, এবং তার ফলে এইসব আসন কিন্তু যেতে পারে তৃণমূলের পক্ষে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো সবং আসন নিয়ে, যেটা ছিল প্রাক্তন কংগ্রেস নেতা মানস রঞ্জন ভূঁইয়ার গড়। তিনি যথারীতি 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল ঘোষকে হারিয়ে দেন, কিন্তু এরপরই তার মধ্যে পরিবর্তনের জোয়ার ঘটে, এবং তিনি উন্নয়নে সামিল হতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যদিও বিধায়ক পদে তিনি ইস্তফা দেন না। এরপর তাকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তখন এক প্রকার বাধ্য হয়েই তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। সেখানে উপনির্বাচন হয়, এবং সেই উপনির্বাচনে মানস ভূঁইয়া প্রার্থী করিয়ে নিতে সক্ষম হন তার স্ত্রী গীতা রানী ভূঁইয়াকে, এবং উপনির্বাচনে তাকেই তিনি জিতিয়ে আনেন। তিনি সিপিআইএম প্রার্থী রীতা মণ্ডল জানাকে হারিয়ে এই উপনির্বাচনে জয়ী হন। সবং কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 36.31%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 2.62%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 59.22%, অন্যান্যরা 1.16%, এবং নোটায় গিয়েছিল 0.69%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 43.32%, বিজেপি ঝুলিতে গেল 40.50%, বামেরা এখান থেকে পেল 8.83%, কংগ্রেসের ঝুলিতে গেল 5.33%, অন্যান্যরা 1.32%, এবং নোটায় গেল 0.72%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষায় ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 42%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 19%, অন্যান্য 1%, এবং নোটায় যেতে পারে 1%।
আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44%, বিজেপি 38%, বামফ্রন্ট কংগ্রেস জোট 15%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ সবং আসনে কিন্তু আবারও কাজ করতে পারে মানস রঞ্জন ভূঁইয়ার ম্যাজিক, এবং তৃণমূল নেতা হিসেবে তিনি এই আসন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারেন বলেই আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। সবংয়ের পর আমরা কথা বলবো পিংলা আসন নিয়ে। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র 2016 নির্বাচনে এখান থেকে প্রার্থী হন এবং তিনি বামেদের ডিসিবি প্রার্থী প্রবোধ চন্দ্র সিনহাকে হারিয়ে এই আসন থেকে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 50.38%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.04%, বামেরা এখান থেকে পেয়েছিল 38.69%, কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস জোট ছিল, অন্যান্যরা পেয়েছিল 1.86% এবং নোটাতে গিয়েছিল 1.02%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 46.17%, বিজেপি ঝুলিতে গেল 45.39%, বামফ্রন্ট এখান থেকে পেল 4.58%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.83%, অন্যান্যরা পেল 1.11% এবং নোটাই গেল 0.92%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি 50%, বামফ্রন্ট কংগ্রেস জোট 7%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাসে এসেও কিন্তু অবস্থার এমন কিছু পরিবর্তন হলো না, মোটামুটি সবার ভোট ব্যাংক একই রইল, এবং তার ফলে আমরা বলতেই পারি এই আসন থেকে কিন্তু হেরে যেতে পারেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। এই আসন আর তার পক্ষে নিরাপদ নয়, এমনটাই উঠে আসছে আমাদের সমীক্ষায়। পিংলা আসনের পর আমরা কথা বলবো খড়গপুর আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেন রায় 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী শেখ শাহজাহান আলীকে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.43%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 10.02%, বামেরা এখান থেকে পেয়েছিল 37.63%, কংগ্রেস বামফ্রন্ট জোট ছিল, অন্যান্যরা পেয়েছিল 2.52% এবং নোটায় গিয়েছিল 1.39%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 47.40%, বিজেপির ঝুলিতে গেল 42.40%, বামেরা এখান থেকে পেল 5.35%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.10%, অন্যান্যরা 2.60% এবং নোটাই গেল 1.15%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 41%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 45%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 3% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই লড়াইয়ে কিন্তু কোথাও গিয়েও সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। খড়গপুর আসনের পর আমরা কথা বলবো ডেবরা আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সেলিমা খাতুন বিবি 2016 নির্বাচনে তিনি কিন্তু সিপিআইএম প্রার্থী জাহাঙ্গীর করিম শেখকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.96%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 8.15%, বামেরা এখান থেকে পেয়েছিল 41.67%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 0.88% এবং নোটায় গিয়েছিল 1.34%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 41.42%, বিজেপির ঝুলিতে গেল 43.49%, বামেরা এখান থেকে পেল 11.12%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.75%, অন্যান্যরা 1.23% এবং নোটাই গেল 0.98%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 44%, বামফ্রন্ট কংগ্রেস জোট 16%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে জয়ের ব্যাপারে এখনো এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, এবং সেখান থেকে ফুটতে পারে পদ্ম বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। আমরা পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের সমীক্ষা আপনাদের আজকে দেখাবো, তার মধ্যে 8টি আসনের সমীক্ষা আমরা দেখালাম, বাকি রয়েছে 7টি আসনের সমীক্ষা। সেই 7টি আসনের সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা পলিটিক্স ভালোবাসেন, পলিটিক্যাল নিউজের আপডেট পেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে পলিটিক্যাল বেঙ্গল, যে চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে রাজ্য জুড়ে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে, রাজনৈতিক নেতা নেত্রীরা কার্যত আগুন ছোটাচ্ছেন স্টেজ থেকে, তার যে ঝলক, তার
যে আপডেট সেটা যদি আপনারা দেখতে চান, বুঝতে চান, তাহলে কিন্তু পলিটিক্যাল বেঙ্গল ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনারা যারা খবর পড়তে ভালোবাসেন, পোর্টাল নিউজ পড়তে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমাদের পোর্টাল রয়েছে www.priyobandhu.com, সেটিও অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং যদি এইসব ভিডিও এবং নিউজ আপনারা একদম হাতের মুঠোয় পেতে চান, আপনাদের কিচ্ছু করতে হবে না। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, প্রতিটি গ্রুপের এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে আপনারা ক্লিক করলেই এইসব গ্রুপগুলোতে জয়েন করে যাবেন, এবং আমরা যেসব খবর এবং ভিডিও প্রকাশ করি তার লিঙ্ক কিন্তু এখানে নিয়মিত দেওয়া হয়, আপনারা হাতের মুঠোয় সেগুলো পেতে পারবেন। সুতরাং অবশ্যই করে আমাদের পোর্টালটি ফলো করুন এবং আমাদের পলিটিক্যাল বেঙ্গল ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। যাই হোক, আমরা এখনো 7টি আসনের সমীক্ষা আমাদের বাকি রয়েছে। কথা বলবো দাসপুর আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা ভূঁইয়া তিনি কিন্তু সিপিএম প্রার্থী স্বপন সাঁতরাকে হারিয়ে জয়ী হয়েছিলেন। দাসপুর আসন থেকে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 52.82%, বিজেপির জুড়িতে গিয়েছিল 5.87%, বামেরা এখান থেকে পেয়েছিল 39.45%, অন্যান্যদের জুড়িতে গিয়েছিল 0.88% এবং নোটায় গিয়েছিল 0.98%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 46.77%, বিজেপির জুড়িতে গেল 42.09%, বামেরা এখান থেকে পেল 8.28%, কংগ্রেসের জুড়িতে গেল 1.11%, অন্যান্যরা 0.97% এবং নোটাই গেল 0.78%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 41%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস 14%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45%, বিজেপি 40%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। এখানে কিন্তু বিজেপির ঘর সামান্য হলেও ভাঙছে এবং বামেদের ঘরও সামান্য হলে ভাঙছে তৃণমূল কংগ্রেস, এবং তার ফলে নিজেদের সংগঠন আরও মজবুত করছে, এবং তার কারণে কিন্তু সেই স্বাস্থ্যসাথী এবং দুয়ারে সরকার, এবং সেই কারণেই কিন্তু এই আসনে কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গায় চলে গেল তৃণমূল কংগ্রেস। এখান থেকে ফুটতে পারে ঘাসফুল বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। এরপর আমরা কথা বলবো ঘাটাল আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শঙ্কর দলুই তিনি কিন্তু সিপিআইএম প্রার্থী কমল চন্দ্র দলুইকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 49.77%, বিজেপির জুড়িতে গিয়েছিল 4.84%, বামেরা এখান থেকে পেয়েছিল 40.76%, অন্যান্যদের জুড়িতে গিয়েছিল 3.58% এবং নোটায় গিয়েছিল 1.06%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 47.69%, বিজেপির জুড়িতে গেলে 44.99%, বামেরা এখান থেকে পেল 3.76%, কংগ্রেসের জুড়িতে গেল 1.33%, অন্যান্যরা 1.19% এবং নোটাই গেল 1.04%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 6%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করে নিচ্ছে গেরুয়া শিবির, এবং তার ফলে এখান থেকে ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো চন্দ্রকোনা আসন নিয়ে, যেখানে একদা সিপিএম এর বিধায়ক যিনি অনুপ্রাণিত হয়ে উন্নয়নে ভেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তাকেই পুনরায় 2016 নির্বাচনে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস, এবং তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সিপিএম প্রার্থী শান্তিনাথ বদুককে হারিয়ে জয়ী হন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 52.04%, বিজেপির জুড়িতে গিয়েছিল 9.11%, বামেরা এখান থেকে পেয়েছিল 34.99%, অন্যান্যরা 2.63% এবং নোটাই গিয়েছিল 1.22%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 45.60%, বিজেপির জুড়িতে গেলে 44.05%, বামেরা এখান থেকে পেল 6.33%, কংগ্রেসের জুড়িতে গেল 1.50%, অন্যান্য 1.46% এবং নোটাই গেল 1.06%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ চন্দ্রকোনা আসনে কিন্তু বিজেপির অবস্থান আরও দৃঢ় হচ্ছে। এই আসন থেকে ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
এরপর আমরা কথা বলবো গড়বেতা আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আশিস চক্রবর্তী তিনি 2016 নির্বাচনে সিপিআইএম প্রার্থী সরফরাজ খানকে হারিয়ে জয়ী হয়েছিলেন। আশিস বাবু কিন্তু দীর্ঘদিন ধরেই বিদ্রোহী, যদিও তিনি শিবির বদল করেননি, দল বদল করেননি, কিন্তু তিনি দলের অন্তর থেকেই বিদ্রোহের কথা বলছেন মাঝে মাঝেই। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 58.86%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 12%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 26.28%, অন্যান্যরা 1.06% এবং নোটায় গিয়েছিল 1.79%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 42.89%, বিজেপির ঝুলিতে গেল 46.34%, বামেরা এখান থেকে পেল 5.25%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.67%, অন্যান্যরা 2.87% এবং নোটায় গেল 0.98%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্যদের ঝুলিতে 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 3% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ এই আসন থেকে কিন্তু জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো শালবনী আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শ্রীকান্ত মাহাতো তিনি কিন্তু সিপিএম প্রার্থী শ্যামসুন্দর পান্ডেকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। 2016 নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.91%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 10.72%, বামেরা এখান থেকে পেয়েছিল 30.24%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.98% এবং নোটায় গিয়েছিল 1.14%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 47.35%, বিজেপি ঝুলিতে গেল 43.67%, বামেরা এখান থেকে পেল 4.64%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.22%, অন্যান্যরা 2.34% এবং নোটায় গেল 0.77%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষা এখানে ইঙ্গিত দিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 44%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 3% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 46%, বিজেপি 42%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 3% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ শালবনী আসন থেকে কিন্তু ফুটতে পারে ঘাস ফুল বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো কেশপুর আসন নিয়ে। সবসময় কন্ট্রোভার্সির শীর্ষতে থেকেছে এই কেশপুর আসন, কেননা জয়ের ব্যবধান, এখানে বিরোধী বলে কেউ কারোর কোনো অস্তিত্বই থাকে না। যাই হোক 2016 নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শিউলি সাহা জয়ী হন এবং তিনি কিন্তু সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী রামেশ্বর দলুইকে হারিয়ে দেন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 71.63%, বিজেপি 4.43%, বামেরা 22.20%, অন্যান্যরা কেউ প্রার্থী দিতে পারেননি এবং নোটায় গিয়েছিল 1.74%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 67.89%, বিজেপির ঝুলিতে গেলে 24.78%, বামেরা এখান থেকে পেল 3.42%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.57%, অন্যান্য 1.14% এবং নোটায় গেল 1.19%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 55%, বিজেপি 35%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্যদের ঝুলিতে 1% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 51%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস জোট 6%, অন্যান্য 1% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ যে চরিত্রের কথা বলছিলাম কেশপুর আসনের দিকে, এখানে বিরোধী বলে কেউ থাকে না। বাম জামানায় দেখেছি বামেদের ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং তৃণমূল জামানায় তৃণমূলের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে, যদিও লড়াইটা কিন্তু ক্রমশ কঠিন করে তুলছে বিজেপি এবং 10%-এর ব্যবধান থাকলেও এগিয়ে রয়েছে এখান থেকে এখনো তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো মেদিনীপুর জেলার শেষ আসন নিয়ে, মেদিনীপুর সদর, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মৃগেন্দ্রনাথ মাইতি 2016 নির্বাচনে সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে হারিয়ে জয়ী হয়েছিলেন, যদিও কিছুদিন আগে মৃগেন্দ্রনাথ বাবুর মৃত্যু হয়েছে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 50.11%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 10.59%, বামেরা এখান থেকে পেয়েছিল 34.63%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.77%, নোটায় গিয়েছিল 1.91%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 41.57%, বিজেপি ঝুলিতে গেল 48.95%, বামেরা এখান থেকে পেল 4.43%, কংগ্রেসের ঝুলিতে 1.74%, অন্যান্য 2.06% এবং নোটায় গেল 1.24%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 36%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস 9%, অন্যান্য
3% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 35%, বিজেপি 55%, বামফ্রন্ট কংগ্রেস জোট 7%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ এই আসন থেকে কিন্তু বড়সড় ব্যবধানে জিততে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এই গেল মেদিনীপুর জেলার 15টি আসনের সমীক্ষা। যে 15টি আসনের মধ্যে 7টি তৃণমূল কংগ্রেস, 8টি বিজেপি পেতে পারে, বামফ্রন্ট কংগ্রেস জোট এবং অন্যান্যদের জুড়ে থাকতে পারে 0। গত নভেম্বর মাসে যদি এই 15টি আসনের সমীক্ষা দেখেন তাহলে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারত 3টি আসন, বিজেপি 12টি আসন, অর্থাৎ 12 থেকে 8। বিজেপির কিন্তু 4টি আসনের লস দেখাচ্ছে, অন্যদিকে সেই 4টি আসন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভরে। তৃণমূল কংগ্রেস 4টি আসন কিন্তু প্লাস করছে এই জেলাতে, যা শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর একটা বড় সড়ো কিন্তু ধাক্কা আমি বলবো গেরুয়া শিবিরের জন্য। তবে এর যেটা কারণ মূলত উঠে আসছে, একটা আপনাদের বললাম স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, এই যে জিনিসগুলি হচ্ছে তার একটা প্রভাব এই অঞ্চলে পড়ছে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আদি এবং নব্যের একটা লড়াই দেখা যাচ্ছে বিজেপির মধ্যে, যা কিন্তু ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে এবং সেই কারণেই বেশ কিছু আসন আপনারা দেখবেন খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় সামান্য ভোট সুইচিং হচ্ছে এবং সেখানে কিন্তু ইকুয়েশন ঘুরে গেছে। সেই কারণেই নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসে এসে এই পার্থক্যটা দেখা যাচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি দেখেন তাহলে এখান থেকে 8টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 7টি আসনে এগিয়েছিল বিজেপি। অর্থাৎ চিত্রটা এসে 2021-এ ঘুরে গেল। 7টি আসনে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস, 8টিতে বিজেপি, 1টি তৃণমূলের লস, 1টি বিজেপির গেন। অর্থাৎ ওভারঅল যদি 2019-এর লোকসভা দেখেন এবং জানুয়ারি দেখেন আমাদের সমীক্ষা, তাহলে কিন্তু মোটামুটি দুটো একই জায়গায় থাকছে। কিন্তু যদি 2016 নির্বাচন দেখি তাহলে এই 15টি আসনের মধ্যে 13টি আসন গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, 1টি বিজেপির পক্ষে এবং 1টি বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে। বামফ্রন্ট কংগ্রেস জোট যথারীতি এখানে ধরাশায়ী হচ্ছে, তাদের কোনো রকম সেইভাবে কোনো রিভ্যাম্প দেখা যাচ্ছে না। অন্যদিকে 1 থেকে বাড়িয়ে 8, 7টি আসনের গেন দেখাচ্ছে বিজেপি, আর 13 থেকে কমে 7, 6টি আসনের লস দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন জঙ্গলমহল হাসছে, তিনি এখানে প্রভূত উন্নয়ন করেছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বড় সড়ো ধাক্কা লাগছে কিন্তু তার দলের প্রতি। শাসক দলের থেকেও কিন্তু গেরুয়া শিবিরের দিকে যোগ বেশি হচ্ছে এই জেলাতে। তো এই গেল আমাদের পশ্চিম মেদিনীপুরের সমীক্ষা। আমরা আজকে সমীক্ষা শেষ করার আগে আপনাদের এখনো অবধি গোটা রাজ্যের যেসব জেলায় সমীক্ষা করেছি সেগুলো এক নজরে দেখিয়ে দেবো। কোচবিহার জেলার 9টি আসন আছে, যার মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি। আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 5টি বিজেপি। দার্জিলিং জেলার 5টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট। জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি। কালিম্পংয়ের একমাত্র আসনটি তৃণমূল কংগ্রেস, গোর্খা জনমুক্তি মোর্চা জোট। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি। মালদার 12টি আসনের মধ্যে 6টি বিজেপি, 6টি বামফ্রন্ট কংগ্রেস জোট। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 10টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি, 10টি বামফ্রন্ট কংগ্রেস জোট। নদিয়ার 17টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 13টি বিজেপি। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 14টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 11টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা। কলকাতার 11টি আসনের মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি। হাওড়া 16টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 12টি বিজেপি। হুগলির 18টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি। মেদিনীপুর পূর্ব 16টি আসনের মধ্যে 16টি বিজেপি। পশ্চিম মেদিনীপুর 15টি আসনের মধ্যে 7টি তৃণমূল কংগ্রেস, 8টি বিজেপি পেতে পারে। অর্থাৎ গোটা রাজ্যের এখন অবধি আমরা যে 233টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, তার মধ্যে 71টি তৃণমূল কংগ্রেস, 138টি বিজেপি, 21টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। তো এই গেল আজকে সমীক্ষা। তবে সেই সমীক্ষা শেষ করার আগে আমরা দেখাবো রাজনৈতিক হিটম্যাপ, অর্থাৎ 2016 থেকে 2021-এ এসে বাংলার রাজনৈতিক পরিবর্তনটা ঠিক কতখানি হচ্ছে, অন্তত আমাদের সমীক্ষার যে ফলাফল তার ভিত্তিতে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাই আপনাদের দেখাবো এক নজরে। এই যে 233টি আসন দেখালাম, যার মধ্যে 71টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 138টি আসন পেতে পারে বিজেপি, 21টি পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি পেতে পারে অন্যান্যরা। অন্যদিকে আমাদের নভেম্বর মাসে যদি এই 233টি আসনের সমীক্ষা দেখেন, সেখানে 75টি আসন দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি 126, বামফ্রন্ট কংগ্রেস জোট 29, অন্যান্য 3।
অন্যান্যরা নিজেদের জায়গা ঠিক রেখেছে। বামফ্রন্ট কংগ্রেস জোটের 8টি আসন লস দেখাচ্ছে, যে 8টি আসন বেসিক্যালি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলায় আমাদের এই লসটা আমরা দেখিয়েছি, এবং এখানে কিন্তু 126 থেকে 138 12টি আসনের গেন দেখাচ্ছে বিজেপির ক্ষেত্রে। অর্থাৎ নভেম্বর থেকে যদি আমরা জানুয়ারি মাসে এসে দেখি, সেখানে শুভেন্দু অধিকারীর দলবদল ঘটেছে, রাজীব ব্যানার্জির দলবদল ঘটেছে। যদিও এই সমীক্ষার ডেটায় অন্তত রাজীব ব্যানার্জির দলবদলটা সেইভাবে চোখে পড়েনি, কিছুটা হলেও প্রভাব এসেছে, কিন্তু খুব বেশি কিছু প্রভাব আমরা দেখিনি। যেটা দেখেছি শুভেন্দু অধিকারীর দলবদলের প্রভাব, এবং সেটা পূর্ব মেদিনীপুরে, সেটা কিন্তু বিজেপির পক্ষে গেনে যাচ্ছে। 16টি আসনের মধ্যে 16টি পূর্ব মেদিনীপুরে জিতছে, এবং তারপরে 12টি আসনে কিন্তু লিডে চলে আসছে, 12টি আসনের গেন দেখাচ্ছে। আবার যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখেন, এই 233টি আসনের মধ্যে 138টি ছিল তৃণমূল কংগ্রেসের, 81টি বিজেপি, 14টি বামফ্রন্ট কংগ্রেস জোট, অন্যান্যরা শূন্য। 14 থেকে 21 7টি আসনের গেন দেখাচ্ছে বামফ্রন্ট কংগ্রেস জোট করার ফলে। বিজেপি 81 থেকে 138-এ পৌঁছে যাচ্ছে, চরম একটা উত্থান দেখাচ্ছে। অন্যদিকে 138 থেকে 71 প্রধান বিরোধী জায়গায় চলে আসছে কিন্তু তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2019-এর ঠিক উল্টো কন্ডিশন এই 233টি আসনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি 2016 নির্বাচন দেখি, এই 233টি আসনের মধ্যে 165টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, 3টি মাত্র বিজেপি, 62টি বামফ্রন্ট কংগ্রেস জোট, এবং 3টি অন্যান্যরা। এখানে যদি দেখেন ঠিক উল্টো কন্ডিশন হয়ে যাচ্ছে, 165 থেকে তৃণমূল নেমে আসছে 71-এ, প্রায় অর্ধেকেরও বেশি আসন তারা লস করছে এই জেলাতে। সব মিলিয়ে কিন্তু এখন অব্দি আমরা যে 233টি আসন দেখালাম, সেখানে যদি সরকার গঠনের পক্ষে কোনো রকম ইঙ্গিত আসে, তা কিন্তু গেরুয়া শিবিরের দিকেই বরাবর ইঙ্গিত দিচ্ছে বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। তো কেমন লাগলো আমাদের সমীক্ষা, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যত পারবেন শেয়ার করবেন, কেননা কিছু কথা হয়তো বলা যায় না, কিন্তু আপনাদের ইঙ্গিত দিতে পারি, এটাকে চাপিয়ে রাখার চেষ্টা চলছে। সুতরাং আপনারাই আমাদের পারেন এটাকে ছড়িয়ে দিতে, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে, কারণ আমরা চাই বেশি করে মানুষ এই সমীক্ষা দেখুন এবং তারাই বিচার করুন আমরা সঠিক পালসটা বুঝতে পারছি কি না। আপনাদের ফিডব্যাক পেলে সেগুলোকে তবেই তো আমরা আরও বেশি ফাইন টুইকিং করতে পারবো। এটা কখনোই ফাইনাল রেজাল্ট নয়, এটা একটা জনমত বোঝার চেষ্টা মাত্র। সেটা ঠিক হতে পারে, সেটা ভুল হতে পারে, এবং সেটা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, তত বেশি আমরা ফিডব্যাক পাবো, তত আমরা জিনিসটা বুঝতে পারবো আমরা ঠিক পথে চলেছি নাকি কোথাও ভুল হচ্ছে আমাদের। সুতরাং সেই কাজটা করতে পারেন একমাত্র আপনারা, এবং তাই আপনাদের দায়িত্ব নিয়ে এটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, আপনাদের শেয়ার করতে হবে। এইটুকু বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে। এবং হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথমবারের জন্য দেখছেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, কেননা নির্বাচন আসছে, এই ধরনের অ্যানালিসিস এবং বিভিন্ন রকমের এপিসোড আপনাদের জন্য, নির্বাচনের খবর আমরা নিয়ে আসছি, এক্সক্লুসিভলি পাবেন এই চ্যানেলে। এবং আশা করছি আমাদের সমীক্ষা যেরকম আপনাদের ভালো লাগছে, বা আমরা বিকেল 5টার সময় যেটা স্পেশাল এপিসোড শুরু করেছি আপনাদের ভালো লাগছে, আমরা ভবিষ্যতে আরও এরকম অনেক কিছু ইন্ট্রোডিউস করার প্ল্যানিং আছে এই নির্বাচনের আগে। সুতরাং সেটার জন্য স্টে টিউন, সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। বিকেল 5টায় কিন্তু দেখা হচ্ছে আজকের রাজনৈতিক আলোচনা নিয়ে। আপাতত বিদায় নিলাম, নমস্কার।